আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু দ্বিতীয় যেই টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা হয়েছে নেদারল্যান্ডস ভার্সেস বাংলাদেশের, সেটার পরে আমি বলেই দিয়েছিলাম যে তৃতীয় ম্যাচটায় কতটুকু সম্ভাবনা আছে বাংলাদেশের আগে ব্যাট করার, কতটুকু সম্ভাবনা আছে বেঞ্চের সব খেলোয়াড়দের টেস্ট করানোর। অনেক দিক থেকেই কিন্তু বাংলাদেশ করতে পেরেছে সেই কাজগুলো। অবভিয়াসলি সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি সবাইকেই বাংলাদেশ সুযোগ দিয়েছে তৃতীয় টি-20 আইতে। কারণ সিরিজ জেতা হয়ে গেছে, শেষ ম্যাচে একটুখানি এক্সপেরিমেন্ট তারা করতেই পারে, সেই হিসেবে তারা এই তিনজনকে সুযোগ দিয়েছে। এবং সেই সাথে টসের ভাগ্যটা লিটনের পক্ষে যায়নি, ভাগ্যিস ভাগ্যিস যায়নি, এবং সে কারণেই বাংলাদেশ কিন্তু আগে ব্যাট করেছে। কারণ নেদারল্যান্ডস অনুমিতভাবেই বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে। তারা পরে বোলিং করতে চায় না, ওই ডিউয়ের ভেতরে তারা বোলিং করতে চায় না, এবং আগে ব্যাট করেও বাংলাদেশের বোলারদের তোপের মুখেও পড়তে চায় না। সো বাংলাদেশকে তারা আগে ব্যাট করতে পাঠিয়েছে, দারুণ খবর। স্টার্টিং 11 দেখেও আমরা খুশি, বাংলাদেশ আগে ব্যাট করবে সেটা দেখেও আমরা খুশি। তবে যেটা দেখে খানিকটা ঘাবড়ে যাচ্ছিলাম আমরা, সেটা হচ্ছে বৃষ্টি পড়ার সম্ভাবনা। ওয়েদার ফোরকাস্ট বলছিল বৃষ্টি পড়তে পারে, বৃষ্টি পড়েছে, এবং বৃষ্টির কারণে ম্যাচটাই পণ্ড হয়ে গেছে, পরিত্যক্ত ঘোষিত হয়েছে। তবে বাংলাদেশ যেই প্রয়োজনীয় প্রস্তুতিটা তাদের নেওয়া দরকার ছিল সেটা বোধহয় তারা নিতে পেরেছে, সেটা আমরা বলতে পারি। কারণ বাংলাদেশ প্রায় 19 ওভারের মতো ব্যাট করে ফেলেছিল, পুরো ইনিংসটাই খেলে ফেলার সুযোগটা ছিল। সে জায়গায় অপরাজিত ছিলেন সোহান এবং জাকের আলী। দুজনকে দেখে মনে হচ্ছিল একজন একজনের কম্পিটিটর। তারা দুজনই জানেন যে আইডিয়ালি বাংলাদেশ ন্যাশনাল টিম সেট আপে এই মুহূর্তে দুজনের একসঙ্গে জায়গা পাওয়াটা খুবই কঠিন এবং হওয়ার কথাও নয়, একজন আরেকজনের রিপ্লেসমেন্ট। তবে যেহেতু এই ম্যাচটা একটা এক্সপেরিমেন্টের ম্যাচ হিসেবে বাংলাদেশ ধরেছে, দুই ওপেনারকে তারা রেস্ট দিয়েছে, পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, সাইফ হাসান ওপেন করেছেন, হৃদয় প্রমোটেড হয়ে তিনে নেমেছেন যেন তিনিও কিছুটা গেম টাইম পান, যদিও সেটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেননি। তারপর চারে শামীম পাটোয়ারি নেমেছেন, যিনি সাধারণত 5 বা 6 খেলতে অভ্যস্ত। এরপরে জাকের আলী, এরপর নুরুল হাসান সোহান সবাই নেমে কিছু না কিছু করার সুযোগ পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের টপ 6 আজকে অন্তত ব্যাট করার সুযোগ পেয়েছে, যেটা একটা ভালো দিক ছিল। এবং বাংলাদেশ যে রান রেটে আগাচ্ছিল, আমার কাছে মনে হয় যে 180 করে ফেলতে পারতো, 180 টু 190 আমার মনে হয় একটা স্কোর বাংলাদেশ করে ফেলতে পারতো, যেই রেটে জাকের আলী অনিক এবং সোহান মারছিলেন। এবং তারপরেও বেশ কিছু ব্যাটার বাকিও ছিলেন, সাইফুদ্দিন ছিলেন, তানজিম সাকিব ছিলেন। সুতরাং অপশনসের অভাব বাংলাদেশের ছিল না। সো এই ব্যাটিং ইনিংসটা আমার কাছে মনে হয় আমরা একটুখানি যদি ব্রেকডাউন করে নিই, কারণ শুধুমাত্র ব্যাটিং ইনিংসটা তো দেখলাম, এই তৃতীয় ম্যাচে তো আসলে বাংলাদেশের বোলিংও দেখিনি, শুধুমাত্র তাদের ব্যাটিংটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথম যেই বিষয়টা চোখে পড়েছে সেটা হচ্ছে লিটন অ্যাজ অ্যান ওপেনার। লিটন দাস এতগুলো রেকর্ড করেছেন এই তৃতীয় টি-20 ইন্টারন্যাশনালসে, যে সেগুলো আসলে মেনশন করেছে আমার অন্য একটা ভিডিওতে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যেই। এবং একটা বিষয় আমাদের কাছে পরিষ্কারও হয়ে গেছে যে আসলে লিটন দাসকে যদি আমরা অ্যাজ অ্যান ওপেনার কনসিডার করি, খুব একটা ক্ষতির কারণ হবে না, ইনফ্যাক্ট ভালোও হতে পারে। মেবি ওপেনিং কম্বিনেশনে একটা ডানহাতি বাহাতি অপশন আমাদের রাখা লাগতে পারে। আর সেই সাথে আরও কিছু জিনিস আমাদের চোখে পড়েছে। তাওহিদ হৃদয় যখন নামলেন, আবারও সে অফ স্টাম্পের বাইরের বলে তার দুর্বলতা, বলে ব্যাটে ঠিকমতো ক্লিক করতে না পারার যে অক্ষমতা, জোর করে লেগ সাইডে টেনে বল খেলতে গিয়ে ডটের পর ডট দিয়ে ফেলা, এই বিষয়গুলো কিন্তু একটু দৃষ্টিকটুই লেগেছে। অবভিয়াসলি উইকেটে খানিকটা গ্রিপ ছিল, এবং আরিয়ান দত্ত হোক কিংবা টিম প্রিঙ্গল, যিনি সবচেয়ে বেশি আসলে হৃদয়কে ভুগিয়েছেন, হৃদয়ের উইকেটটাও যিনি নিয়েছেন, খুব ভালো চ্যানেলে বল করছিলেন। আসলে হৃদয় ছাড়া লিটন দাস তো সেট ছিলেন, তিনিও কিন্তু খুব ভালো খেলতে পারছিলেন না প্রিঙ্গলকে। দিন শেষে একটা সিঙ্গেল নিয়েই রানটা রোটেট করা লাগছিল। তবে তাওহিদ হৃদয় বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন, 13 বল থেকে 9 রান করেছেন মাত্র, নট আ ভেরি গুড আউটিং। প্র্যাকটিস ম্যাচে কিন্তু দারুণ খেলেছিলেন তাওহিদ, 26 বল থেকে 56 রানের মতো একটা নক খেলেছেন, 6টা ছক্কা হাঁকিয়েছিলেন। এবং এই জায়গাটায় এসে প্রথম দুটো ম্যাচে তো ব্যাট করারই সুযোগ পাননি, এবং তৃতীয় ম্যাচে যখন সুযোগটা পেলেন সেটাকে কিন্তু কাজে লাগাতে পারেননি। আবারও সে অফ স্টাম্পের বাইরের বলেই স্ট্রাগল করেছেন, সেটা আমাদের দেখে আমরাও কিন্তু খানিকটা শঙ্কিত হয়েছি। এবং তার ফর্মটা একটু ইনকনসিস্টেন্ট যায়, একটা ম্যাচের উপর নির্ভর করে নিশ্চয়ই আমরা তার উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। অবভিয়াসলি তিনি এশিয়া কাপে খেলবেন, ডেফিনেটলি খেলবেন, তিনি 4 নম্বরেই হয়তো ব্যাট করবেন। সো তাহিদ হৃদয় খেলবেন এটা আমরা জানি, আমরা জাস্ট চাইছিলাম যে তিনি খানিকটা রানের মধ্যে থাকেন, দু একটা বড় শট খেলে নিজের কনফিডেন্সটা বাড়িয়ে নেন। তবে 13 বল থেকে 9 রান খুব একটা ভালো কনফিডেন্স বুস্টিং ইনিংস সেটা অন্তত হয়নি। তিনি আসলে খুব উইয়ার্ড একটা সময় পড়েছেন, যেখানে প্রতিপক্ষের বেস্ট বোলারটাই তার সেরা ওভারগুলো করছেন, তো তার ভিতরে পড়ে গেছেন তাহিদ হৃদয়। তবে প্রতীয়মান ছিল যে তিনি অফসাইডের বলগুলোতে খেলতে স্ট্রাগল করছেন, বা অফসাইডে রান তুলতে তিনি স্ট্রাগল করছেন। তো
তো যাই হোক, শামীম পাটোয়ারি একটা আউটিং পেয়েছেন, ভেরি গুড, 20+ একটা নক খেলেছেন, একটু অন অ্যান্ড অফ কিছু বলে আমার দেখে মনে হয়েছে যে হ্যাঁ তিনি হয়তো সিঙ্গেলের জায়গায় বাউন্ডারির দিকে শটগুলো খেলে নিতে পারতেন, সেটা তিনি করেননি, অনেকটা সিঙ্গেলের উপর নির্ভর করে খানিকটা সেফ একটা ইনিংস খেলেছেন বলা যায়, 19 বল থেকে 21টা রান করেছেন। তারপরে এসেছে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা, লিটন যখন টায়ার্ড হয়ে আউট হয়ে গেছেন, আমার কাছে মনে হয় সেঞ্চুরি পেতে পারতেন, পাননি, আউট হয়ে গেছেন টায়ার্ড হয়ে, যখন নুরুল হাসান সোহান এবং জাকের আলী ব্যাট করছিলেন, ওই ব্যাটেলটা কিন্তু দেখা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ একটা ব্যাটিং ইনিংসের ভেতরেই দুজন মুখোমুখি কম্পিটিশনে মোটামুটি রানগুলো করার চেষ্টা করছিলেন। সোহান প্রমাণ করার চেষ্টা করছিলেন যে তিনি কেন এই দলের স্টার্টিং 11-এ থাকাটা ডিজার্ভ করেন। জাকের আলী অনেক আবারও তার কনসিস্টেন্ট পারফরমেন্সটা দিয়ে যাচ্ছিলেন, যেটা সাধারণত আমরা তাকে জানি, এবং একটা বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন তিনি লেগ সাইড দিয়ে, সেটা তার টিপিক্যাল জাকের আলী শট আর কি, মানে শর্ট আর্ম জ্যাব, পাওয়ার এত বেশি তার। জুলিয়ান উড কিন্তু বলেছেন যে জাকের আলী তার সেরা ছাত্র, তার কারণ হচ্ছে তার ভেতরে সেই পাওয়ার হিটিং পোটেনশিয়ালটা ওভারঅল বাংলাদেশের যত ব্যাটার আছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখেছেন জুলিয়ান উড। জাকের আলী মাঝে মধ্যে সেটা প্রমাণ দেন, তবে তারও কিন্তু দুর্বল দিক রয়েছে, আপনি ভালো মতন খেয়াল করলে বুঝতে পারবেন। জাকের আলী অনেক অফ স্টাম্পের বাইরের বল সেইভাবেই না খেলে অনেকটা টেনে টেনে লেগ সাইডে জোর করে খেলতে চান, এবং এইটা কিন্তু খুব প্রেডিক্টেবল হয়ে গেলে বোলাররা তার এগেনস্টে খুব সহজেই তাকে কিন্তু আটকে রাখতে পারবে, অর্থাৎ অফের বাইরে একটু স্লোয়ার বাউন্সার ধরনের বা একটু হাফ ট্র্যাকার ধরনের বল দিয়ে তিনি যেন লেগে না খেলতে পারেন বা খেলতে যেন কষ্ট হয়, এই ধরনের বোলিং করতে থাকলে জাকের কিন্তু স্ট্রাগল করবেন, তার অফ সাইড দিয়ে শট বের করা শুরু করতে হবে, না হলে খানিকটা ইনএফেক্টিভ তিনি হয়ে যাবেন। যতটুকু আরও ভালো করতে পারতেন সেই জায়গা থেকে হয়তো খানিকটা পিছিয়ে যাবেন জাকের আলী, তবে যা করছেন আমার মনে হয় খুবই এফেক্টিভলি করছেন, মোর অফেন দেন নট ভালো করছেন, এটাই সবচেয়ে বড় দিক। সো এর চেয়ে বেশি আসলে বাংলাদেশের ব্যাটিং নিয়ে খুব একটা আলোচনার ছিল না, তবে অনেকে লিটন কুমার দাসের ওভারঅল ইনিংসটাকে নিয়ে অনেক কাটাছেড়া করছেন যে 20 ঊর্ধ্ব বল খেলেই যখন 50 করে ফেলেছেন, তারপর কিন্তু এক্সপেকটেশন ছিল মেবি 45 বলে একটা 100 করবেন। হ্যাঁ, তিনি সেটা করতে পারেননি, 45-এর উপর বল খেলেছেন, বাট রান করেছেন মাত্র 73টা, সেই হিসেবে কিন্তু একটু স্লো হয়ে গিয়েছিলেন শেষে। তবে সেখানে বৃষ্টির খানিকটা বাগড়া ছিল, যেটা আগেও বলছিলাম যে আসলে বৃষ্টিটা যখন পড়েছে সে সময় লিটন যে ছন্দে ছিলেন, বৃষ্টিটা না পড়লে আমার মনে হয় লিটন দাসের ইনিংসটা একটা পরিপূর্ণতা পেত এবং বাংলাদেশও হয়তো আরও একটু কনফিডেন্স পেত, বাদ বাকি ব্যাটাররা হয়তো একটু ভালো করতে পারতেন, কারণ বৃষ্টির পর উইকেটের আচরণ খানিকটা ভিন্ন হয়েছে, এটা আমরা টের পেয়েছি। স্পিনাররা একটু গ্রিপ টার্ন পাওয়া শুরু করেছেন, কিছু বল নিচু হয়ে যাচ্ছিল, কিছু বল গ্রিপ করে থেমে আসছিল, সো ওইখানে কিন্তু ব্যাটাররা খানিকটা স্ট্রাগল করেছেন বলা যায়। আউটফিল্ডও কিন্তু খুব দারুণ ছিল না সিলেটের এবার, যদি আমরা হিসেব করে দেখি, সাধারণত খুবই গ্রিজি লাইটনিং স্পিডের আউটফিল্ড হয়, সেটা কিন্তু ছিল না তৃতীয় ম্যাচটায়। তবে ওভারঅল বাংলাদেশের ব্যাটিং আউটিংয়ের হিসেবে আমার কাছে মনে হয় টপ 6 যেহেতু ব্যাট করার সুযোগটা পেয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা ভালো দিক, তবে দ্বিতীয় ম্যাচেও কিন্তু এটা করার অপরচুনিটি ছিল এবং সেটা আমরা লুজ করেছি, শুধুমাত্র নেদারল্যান্ডসকে আগে ব্যাট করতে পাঠিয়ে আমরা কিন্তু এই সুযোগটা নেইনি দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটায়। তবে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে ইন্টারেস্টিংলি লিটন কুমার দাস কিন্তু বলেছেন যে ইন্টারন্যাশনাল ম্যাচকে ডিউ রেসপেক্ট দিতে হবে, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচের প্রতিপক্ষকে ডিউ রেসপেক্ট দিতে হবে, দুর্বল দল ভালো দল বলে তেমন কিছু নেই, এবং সেই জায়গাটায় তিনি আসলে নিজেও রেসপেক্টফুল হতে চান, তার টিমমেটসদেরও রেসপেক্টফুল হতে বলেন, এবং সেই সাথে সাংবাদিকদেরকেও বা গণমাধ্যম কর্মীদেরকেও তিনি বলেছেন বা ফ্যানদেরকেও তিনি এক প্রকার বলেছেন যে আমরাও যেন যে কোনো প্রতিপক্ষের ওপর রেসপেক্টফুল হই। এবং তিনি প্রসঙ্গটা এমন অদ্ভুতভাবে টেনেছেন, আপনি এক্সাম্পলটা চিন্তা করতে পারেন, তিনি বলছিলেন যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যদি খেলা হয় সেই ক্ষেত্রে আবার অনেকে বলবে যে আপনার প্রস্তুতিটা ইন্ডিয়ার সাথে নিয়েছেন, প্রতিপক্ষ একটু বেশি কঠিন হয়ে গেছে, আপনাদের আত্মবিশ্বাস তো এটা ভালো নয়। মোস্ট লাইকলি তিনি মিন করেছেন যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হলে বাংলাদেশ তো অবভিয়াসলি আন্ডারডগ থাকবে বা দুর্বল থাকবে, যেটা এই মুহূর্তে বা নেদারল্যান্ডস বাংলাদেশ সিরিজে বাংলাদেশ হয়ে গেছিল ইন্ডিয়া এবং নেদারল্যান্ডস হয়ে গেছিল বাংলাদেশ। তিনি এই এক্সাম্পলটাই টেনে বোঝানোর চেষ্টা করছিলেন যে এই সিচুয়েশনগুলো যখন হয়, যাদেরকে তুলনামূলকভাবে দুর্বল বলা হচ্ছে এটা তাদের জন্য নাকি আনফেয়ার, সুতরাং ডিউ রেসপেক্টটা অপোনেন্টকে দিয়ে খেলতে হবে। আসলে আমরা নিজেরা যারা প্রফেশনালি ইন্টারন্যাশনাল লেভেলে খেলি না তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা বোধ করা একটু ডিফিকাল্ট, গ্রাস্প করা একটু ডিফিকাল্ট হতে পারে, সেটাই সত্য হতে পারে, এই রেসপেক্টটাই আসলে দেওয়া উচিত প্রত্যেকটা প্রতিপক্ষকে, প্রফেশনালি খেলা উচিত ফর ইনস্ট্যান্স। কিন্তু এইখানে আমি খানিকটা লিটনের সঙ্গে দ্বিমত পোষণ করব, কারণ তিনিও জানেন যে এই একই ইন্ডিয়া যাদের এক্সাম্পল তিনি দিচ্ছেন তারা যখন জিম্বাবুয়েতে ট্যুরে যায় তারা কিন্তু তাদের সেকেন্ড স্ট্রিং টিম পাঠায়, বাংলাদেশেও যদি পাঠাতো টিম আমার মনে হয় খুব সেকেন্ড স্ট্রিং একটা টিমই তারা পাঠাতো, প্রথম সারির বেস্ট পসিবল 11 যারা ওয়ার্ল্ড কাপ খেলবে ওই ধরনের দল হয়তো তারা পাঠাতো না, কারণ কিছু কিছু জায়গায় ডেভেলপ করতে হলে নতুনদের সুযোগ দেওয়া দরকার এবং কিছু কিছু সিরিজেই এই কাজগুলো কিন্তু করা সম্ভব। সো নেদারল্যান্ড সিরিজটায় বাংলাদেশের জন্য কিন্তু সুযোগটা এসেছিল, বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করেছে। তবে
মন্দের ভালো, প্রস্তুতি ভালোই হয়েছে বাংলাদেশের। একবার অন্তত আগে ব্যাট করার সুযোগ বাংলাদেশ পেয়েছে, মোটামুটি ভালোই করেছেন সবাই। দু একটা শঙ্কার জায়গা ডেফিনেটলি আছে, মিডল অর্ডারটা কেমন ক্লিক করবে, কি করতে পারবে না সেটা নিয়ে একটু সন্দিহান আমরা থাকবো। তবে টপ অর্ডার রান পাচ্ছে, টপ থ্রিরা রান পাচ্ছেন, সেটা খুব স্বস্তিদায়ক ব্যাপার। এবং এশিয়া কাপে আমি আশা করব বাংলাদেশ এই ভালো পারফরমেন্সের ধারাটা বজায় রাখবে এবং এই যে সিরিয়াসনেসটা বাংলাদেশ নেদারল্যান্ডসের সঙ্গে দেখালো, এরকম লেভেলের সিরিয়াসনেসই বাংলাদেশকে হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে দেখাতে হবে। তাহলেই কেবল এশিয়া কাপের সুপার ফোরে হয়তো আমরা চলে যেতে পারি। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তৃতীয় ম্যাচটা নিয়ে আপনাদের কি অভিমত ছিল, ওভারঅল যে ইনিংসগুলো দেখেছেন তাদের মধ্যে সবচেয়ে ফেভারিট ইনিংস কোনটা ছিল, এবং সেই সাথে এশিয়া কাপে বাংলাদেশের ওভারঅল প্রস্তুতিটা কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।